কি যে মায়ায় গভীর প্রেমে তুমি জড়ালে। সুন্দরী গায়িকার নিশ্চয়ই নায়িকার অফারটা থাকা স্বাভাবিক, তেমন অফার কি এখনো পাচ্ছেন কিনা? ডান্স করা হয়। ভয় লাগে না? ওই সময়টাকে আমি খুব এনজয় করি। কেন সঙ্গীত শিল্পী হলেন? তামান্না প্রমি শুধু আমার বন্ধু বললেই ভুল হবে। তো সেখানে আমি চ্যাম্পিয়ন হই। প্রমি শুধু ভালো একজন শিল্পী না, চাই আবেশে জড়াতে চাই উদাসী দিনে রাতে। ঈদ মোবারক। ঈদ স্পেশাল যত কথায় এই পর্বের অতিথি সময়ের আলোচিত কণ্ঠশিল্পী, মিষ্টি কণ্ঠশিল্পী হিসাবে পরিচিত তামান্না প্রমি। আমরা কথা বলবো তার সঙ্গে, তার সাম্প্রতিক কাজ নিয়ে এবং তার পরিকল্পনা নিয়েও কথা হবে। তার আগে আমরা জেনে আসি এবং প্রমিকে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন কাটছে ঈদ? ভীষণ ভালো কাটছে, পুরো পরিবারকে সময় দিচ্ছি, পরিবারের সবার সাথে খুব আনন্দে কাটছে। কাজে ব্যাঘাত ঘটছে কিনা ঈদের ছুটিতে? একদম না, ঈদটা তো হচ্ছে আনন্দের একটা সময়, যে সময় হচ্ছে আমরা সবাই পরিবারের সাথেই থাকি। দেখা যায় সারা বছর অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু বছরে যে দুটো ঈদ আসে সেই ঈদগুলোতে কিন্তু আমরা নিজেদেরকে শত ব্যস্ততার ভিড়ে একটু রিল্যাক্সলি আমরা টাইমটা স্পেন্ড করতে পারি। ঈদ উপলক্ষে কেমন চললো, ব্যস্ততা কেমন গেল? কোরবানিতে যেটা হয় যে একটু ব্যস্ততা যায় বাসায়, দেখা যায় যে কোরবানি হয়, তারপর বাসার যত কাজ, আর দেখা যায় কোরবানিতে কিন্তু রান্নাবান্নার সাথে কিন্তু ওই মাংস নিয়ে কিন্তু একটা খুব বেশি ঝামেলা থাকে। তবে আমি এটাকে খুব বেশি এনজয় করি। আর আমি যেহেতু আমার গানের কাজ কেমন গেল? গানের কাজ তো চলছেই, সবসময় চলে। ঈদ উপলক্ষে কি কোনো নতুন কিছু উপহার দিয়েছেন দর্শকদের? হ্যাঁ, ঈদ উপলক্ষে আমার একটি গান এসেছে আশিস দেবরয় দাদার কথা সুরে এবং শান শাইখ ভাইয়ের সঙ্গীত আয়োজনে একটি মিষ্টি রোমান্টিক একটা গান এসেছে। সেখানে আমাকে অ্যাজ এ মডেল হিসেবে ওখানে দেখতে পারবে। আমি চাচ্ছি যে একটু ইউটিউবে সার্চ দিয়ে গানটি দেখুক, তাহলে আমার খুব বেশি ভালো লাগবে। আর এছাড়া প্লেব্যাক বা এগুলো কি ছিল এবার ঈদ উপলক্ষে? না, এইবার আমি করিনি, তবে গত বছর একটি সিনেমায় প্লেব্যাক করেছি, যদিও এখনও ছবিটি রিলিজ হয়নি। ছবিটির নাম হচ্ছে ভালোবাসার প্রজাপতি। সেখানে একটি গান গেয়েছি, সেখানেও যে গানটি গেয়েছি সেই গানটিও খুব মিষ্টি প্রেমের একটি গান ছিল। তাই মিষ্টি কণ্ঠে মিষ্টি প্রেমের গানের দুটো লাইন শুনি এবার। আচ্ছা, আমি নিজের একটি গান গাইছি, যেটা কিছুদিন আগে মিউজিক আলফা থেকে আমার একটি গান এসেছে। গানটির শিরোনাম হচ্ছে খুব আদরে। গানটির কথা, সুর এবং সঙ্গীত আয়োজনে ছিলেন আমাদের সবার প্রিয় সাব্বির জামান ভাই। কি যে মায়ায় গভীর প্রেমে তুমি জড়ালে, চাঁদের জোছনায় মন তুমি পোড়ালে। কি যে মায়ায় গভীর প্রেমে তুমি জড়ালে, এহে চাঁদের জোছনায় মন তুমি পোড়ালে। জেগে থেকে তোমায় বাড়াই হাত, বাসি খুঁজি তোমায় কত কি চলে। বাহ, চমৎকার। সাব্বির জামানের কথা বলছিলেন, আমরা এবার একটু জানতে চাই সাব্বির জামান আপনার সম্পর্কে কেমন ভাবেন? তামান্না প্রমি শুধু আমার বন্ধু বললেই ভুল হবে। সে আমার পরিবারের একটা অংশ, লাইক মাই ফ্যামিলি মেম্বার। এবং যেটা হচ্ছে, ওর সবচেয়ে ভালো দিক, ওকে আপনারা সিঙ্গার হিসেবে তো ডেফিনেটলি সবাই চেনেন, তবে ওর সবচাইতে ভালো দিক যেটা আমার সবচাইতে পছন্দ, সেটা হলো ওর মন মানসিকতা এবং মানবিকতা। ও খুবই মানবিক একটা মানুষ এবং কারো হেল্পে কখনো দ্বিতীয়বার চিন্তা করে না, একেবারে ফ্রন্ট লাইনে থাকে। সো ওর ভালো হোক, এটাই চাই। বন্ধু হিসেবেও চাই এবং কলিগ হিসেবে অবশ্যই চাই ও আরও উন্নতি করুক। ওর আর আমার গানও আসবে ইনশাল্লাহ সামনে। আই হোপ সবাই আর ভালো লাগবে। তো তামান্না প্রমি, গুড লাক ফর ইউর বেটার ফিউচার।
সাব্বির ভাইয়ের কথা তো শুনলামই, আসলে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম যে ভাইয়ের কথা সাব্বির শুনে। ভাই আপনার সম্পর্কে যা হ্যাঁ, এটা বললেন, খুব বড় একটা সারপ্রাইজ ছিল। আমি আসলে ব্লেসড, মানে আমার যদি বলেন যে বন্ধু ভাগ্যটা কেমন, আমি খুবই ব্লেসড যে আমার লাইফে আমি কিছু সলিড বন্ধু পেয়েছি, যারা নাকি আমাকে সবসময় সবভাবে সবসময় পাশে থাকে এবং সাপোর্ট দিচ্ছে। অনেকে বলেন যে হ্যাঁ, বন্ধু মানে হচ্ছে সুখের সময় থাকে, তোমার খারাপ সময় পাশে থাকবে না, কিন্তু আমার ক্ষেত্রে এটা না। আমার কিছু স্পেসিফিক কিছু ফ্রেন্ডরা আছে, তারা দেখা যাচ্ছে আমার ভালো সময় আমি তাদেরকে পাচ্ছি, খারাপ সময় পাচ্ছি। যদি আমাকে বলেন যে আমার মিউজিক লাইনে আমার ভালো বন্ধু কারা, অবশ্যই সাব্বির ভাই আমার ভালো বন্ধু, শান ভাই আমার ভালো বন্ধু, তারপরে হচ্ছে আকিব আমার ভালো বন্ধু। তাহলে কি আমরা একটু আকিব আপনার সম্পর্কে কি বলেন সেটা একটু জেনে আসি। কিন্তু আমার ছোটবেলার বন্ধু। তাহলে এবার আমরা একটু যুক্ত হই আকিবের সঙ্গে। প্রমি সম্পর্কে বলতে গেলে আসলে এই ভিডিও বার্তার মাধ্যমে বলে শেষ করা যাবে না, কিন্তু একটা অনুষ্ঠানের ফরম্যাটে বা অনুষ্ঠানের খাতিরে যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, সো আমি বলবো যে প্রমি দুর্দান্ত একটা ভালো মনের মানুষ। প্রমি শুধু ভালো একজন শিল্পী না, ও খুব ভালো মানুষ। কারণ আমি দেখিয়েছি যে ও মানুষকে একদম মানুষ হিসেবে মূল্যায়ন করতে জানে। আমরা কিন্তু আসলে অনেকেই মানুষের ব্যক্তিগত পদমর্যাদা বা পদবি দেখে আমরা মূল্যায়ন করি। তো প্রমির মধ্যে এই ব্যাপারটা আমি দেখেছি যে মূল্যবোধের যে একটা পরিপূর্ণতা ওর মধ্যে রয়েছে, যেটা আমাকে আসলে ভীষণ ভালো লাগা কাজ করেছে। যে রাধে সে চুলো বাঁধে, এই ব্যাপারটা একদম প্রমির সাথে একদম মিলে যায়। কারণ ও খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ। আমি সবসময় দেখি ওর পরিবারকে যেভাবে আগলে রাখে, ওর আত্মীয় স্বজন, খালা, মামা, চাচা সবার সাথে, এবং আমাদেরও ভীষণ ভালো একটা বন্ডিং ওর আত্মীয় এবং পরিবারের সাথে। তো এই ব্যাপারগুলো আসলে খুব ভালো লাগায়। যা যা বললেন আকিব, কেমন লাগছে আপনার? আমি সত্যি সত্যি খুব ইমোশনাল হয়ে গেলাম। আসলে আই এম ব্লেসড। এই ভাগ্যটা আসলে সবসময় সবার হয় না। এই যে বন্ধুদের ভালোবাসা, অ্যাজ এ কলিগ তারা আমাকে ভালোবাসছে, সবসময় আমাকে ইন্সপায়ার করছে, আমার কোনটা ভালো কোনটা খারাপ সবসময় আমাকে এভাবে বলছে, এবং এই যে এত ভালোবাসা, এটা কিন্তু প্রাইজলেস, এটা প্রিশিয়াস। তো আমি চাই যে আমার যারা বন্ধুরা আছে সবসময় আমাকে এভাবেই ভালোবাসুক, এভাবে আমাকে আগলে রাখুক, আমাকে মানে আমার পাশে থাকুক সবসময়। এই বন্ধুদের পথ চলা সারা জীবন থাকুক, আমরাও সেটি চাই। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। প্রমির কি ধরনের গান পছন্দ? একজন শিল্পী তো সব ধরনের গানই গাইতে দেখি, তারপর নিজের কিছু পছন্দ অপছন্দ তো থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই। যদি আমাকে পার্সোনালি আমাকে যে আপনি কোয়েশ্চেনটা করলেন যে আমার কি ধরনের গান পছন্দ, দেখা যায় আমার একটু মেলোডিয়াস টাইপের গান খুব বেশি পছন্দ। যেহেতু আমি স্টেজ পারফর্মার, সো যখন স্টেজে উঠি গাইবার জন্য, তখন তো দর্শকদের বিভিন্ন রকম গানের অনুরোধ থাকে, তো তখন তো সব ধরনের গানই গাইতে হয়। কিন্তু যখন দেখা যায় যে আমার উপর ছেড়ে দেওয়া হয়, তখন দেখা যায় যে আমি হয়তো আমার মতো করে একটু মেলোডিয়াস বা একটু রোম্যান্টিক গান বা একটু সেমি ক্লাসিক্যাল গানগুলো গাইতেই বেশি পছন্দ করি। আচ্ছা, মঞ্চের সামনে তো হাজার হাজার দর্শক থাকেন, বিভিন্ন দর্শক বিভিন্ন ধরনের গানের রিকোয়েস্ট করেন, এইটা সামলান কিভাবে? এইটা কিন্তু এক প্রকার বলা যায় আনন্দের একটা ব্যাপার। আমি যখন একটা টিভিতে যখন গাইছি, একটা টেলিভিশনে পর্দায়, তখন কিন্তু আমি জানতে পারছি না যে আমার গানটা দর্শকের কাছে কেমন লাগছে। যখন আমি স্টেজে উঠি, তখন কিন্তু মানে সেই দর্শকরা কিন্তু আমাদের প্রাণ। আমার পুরো গানটা তাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে কিনা বা খারাপ লাগছে কিনা, পুরো ফিডব্যাকটা কিন্তু আমরা একদম লাইভ ফেস টু ফেস পাচ্ছি। তো হ্যাঁ, দেখা যায় যে অনেক হাজার হাজার দর্শক এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্টস থাকে। কেউ বলে আপু একটু ডান্স নাম্বার করেন, একটু ডান্স করতে চাই। আবার অনেকে বলে যে না, একটু রোম্যান্টিক কোনো একটা গান করেন আমাকে ডেডিকেট করে বা আমার গার্লফ্রেন্ডকে ডেডিকেট করে, এইভাবে অনেক রকম মজা মজা কিছু রিকোয়েস্ট পাই। তো আমি চেষ্টা করি যে দর্শকের কথা মাথায় রেখে বা সেই ইনভায়রনমেন্টকে মাথায় রেখে তো একটু একটু করে সবার রিকোয়েস্টগুলো রাখবার। অনেক রিকোয়েস্ট একসঙ্গে আসে, তখন আপনারা কি করেন? তখন কি আপনার পছন্দটা কি প্রাধান্য দেন, নাকি পিছন থেকে কেউ বলে দেয় এটা গান এটা গান?
মানে সামনের দর্শকরা তো শত শত রিকোয়েস্ট করেন আপনাকে, সবার রিকোয়েস্ট আর রাখা সম্ভব হয় না, কারণ একটা মঞ্চে যখন আপনারা গান গান খুব বেশি 10-12টার বেশি তো গান গাওয়া হয় না নরমালি, সময় হয় না, কারণ আরো শিল্পীরা থাকেন, সময়ের ব্যাপার থাকে, মানে তখন এই পরিস্থিতিটা কিভাবে সামলান? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া। দেখা যায় যখন আমরা একটা ওপেন এয়ার কোনো কনসার্টে যাচ্ছি, তখন সেখানে অনেক অডিয়েন্স থাকে, আর্টিস্টও অনেক থাকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখা যায় আমরা যখন গ্রিন রুমে থাকি বা ব্যাক স্টেজে থাকি, আমাদেরকে দেখে অনেকে কিন্তু মানে রিকোয়েস্ট করে যে আপু এই গানটা কিন্তু গাইতেই হবে। আর আরেকটা ব্যাপার, আমরা কিন্তু প্রত্যেকটা শিল্পী যখন স্টেজে গাইতে উঠি, আমরা কিন্তু আগে এনভায়রনমেন্টটাকে বুঝি বা দর্শক কী ধরনের দর্শকদের সামনে আমরা গাইবো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা গানটা সিলেক্ট করি। তো যখন আমি একটা ওপেন এয়ারে যাই, তখন কিন্তু সবাই দেখা যায় একটু সবাই খুব ফান করতে চায়, একটু মজা করতে চায়। তো তখন সবাই কিন্তু রিদমিক গানগুলো খুব বেশি পছন্দ করে বা সেখানে সেই রিদমিক গানগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পায় বেশি। কিন্তু আমি আবার যখন একটা কর্পোরেট কোনো একটা প্রোগ্রামে যাচ্ছি, একটা ইনডোর বেস প্রোগ্রামে, সেখানে হয়তো দেখা যায় ওপেন এয়ার কিন্তু অনেক টিনেজ বয়স থেকে শুরু করে সব রকম বয়সের অডিয়েন্স থাকে, বা কর্পোরেট প্রোগ্রামে কিন্তু সেটা থাকে না, একেবারে ভিন্ন, একটু দেখা যায় মিডল এজ পার্সনরা বেশি থাকে। তো সেখানে ওনারা দেখা যায় পুরোনো দিনের গানগুলো শুনতে খুব বেশি পছন্দ করেন। তখন সেভাবে ওই ব্যাপারগুলো মাথায় রেখে গানগুলো সিলেক্ট করি। তবে আমি যেটা সবসময় মেনটেন করি যে আমি যেখানেই যে দর্শকের অন্যদের গান গাই না কেন, আমি প্রথমে আমার নিজের গানগুলো বা মৌলিক গান দিয়ে মানে শুরু করার সবসময় চেষ্টা করি। একটা মৌলিক গান শুনি একটু, দুটো লাইন আপনার কণ্ঠে। এখন যে গানটি গাইছি, এই গানটি যখন রিলিজ হয়, গানটি সবার কাছে আমি এত অ্যাপ্রিসিয়েট পেয়েছি, মানে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং খুব ভালোবেসেছে এবং সবার অনেক অনেক ভালোবাসা আমি পেয়েছি গানটি দিয়ে। গানটির শিরোনাম হচ্ছে হৃদয় তোমার ঠিকানা। গানটি কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর এবং সঙ্গীতায়োজনে ছিলেন অদিত রহমান এবং গানটি গেয়েছেন বলিউডের এখনকার সময় জনপ্রিয় শিল্পী পাপন। যাই তোমাতে হারিয়ে যাই খেয়ালি ভাবনাতে, চাই আবেশে জড়াতে চাই উদাসী দিনে রাতে, জেনে রেখো সারাক্ষণ এ মনের ধরে তুমি, হৃদয়ে তোমার ঠিকানা, দেখো না যে দেখো না, শুধু তোমার কারণে শত বারণে ছুটে আসি ছুটে আসি, উড়ো মেঘে চাদরে জলের আদরে ডুবি ভাসি ডুবি ভাসি, ছুঁয়ে দাও তুমি যখনই দু চোখে নামে যোজনা, কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না, হৃদয়ে তোমার ঠিকানা, দেখো না যে দেখো না, হৃদয়ে তোমার ঠিকানা, বুঝিও কেন বোঝো না। বাহ, চমৎকার। শিল্পী প্রমি আজকে এত জনপ্রিয় বাংলাদেশে, দেশের বাইরেও, কিভাবে এই পথ চলাটা শুরু হলো কিভাবে? মানে প্রমি তো শিল্পী না হয়ে, কণ্ঠশিল্পী না হয়ে নায়িকাও হতে পারতেন বা অন্য কিছু হতে পারতেন, কেন সঙ্গীত শিল্পী হলেন? আচ্ছা, গান শেখার শুরুটা কিন্তু একেবারে ছোটোবেলায় আমার মার কাছে হাতে খড়ি। মা আগে গান গাইতেন, বেতারেই মা গান গাইতেন। তো যখন আমি বুঝতে শিখলাম তখন থেকে দেখি যে বাসায় একটা গানের চর্চা কিন্তু সবসময় ছিল।
আমার নানু বাড়ির সবাই যারা আছেন, মামা, আমার খালামণিরা, হয়তো ওনারা প্রফেশনালি গাইতেন না, কিন্তু মানে বাসায় সবসময় মানে হারমোনিয়াম, তবলা নিয়ে সবসময় ওনারা সেই গানের চর্চাটা করতেন। তো সেখান থেকে আসলে অনুপ্রেরণা পাওয়া। এরপর যেটা হলো যে ছোটোবেলা থেকে গানের পাশাপাশি কিন্তু আমি মা আমাকে সব কিছু শিখিয়েছেন, যেহেতু মার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া, গানের পাশাপাশি নাচ, অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা, তো সব কিছুতে আমার কম বেশি দেখা যেত যে মা হাত ধরে নিয়ে আমাকে শিশু একাডেমিতে নিয়ে যেতেন ক্লাস করার জন্য। তো যেহেতু বাসায় যে গানের চর্চাটা খুব বেশি ছিল, তো একটা পর্যায়ে আমি ডিসাইড করলাম যে না, মানে আমার গানটা গাইতে খুব বেশি ভালো লাগে। তো সেভাবেই গানটা শুরু। তো ছোটোবেলায় অনেক কম্পিটিশন করা হতো, বাচ্চাদের যে ন্যাশনাল লেভেলে যে কম্পিটিশনগুলো করা হতো। তো দেখা যেত যে আমি 3 বছর বয়স থেকে তো শুরু, তো যে ছোটোদের যে কম্পিটিশনগুলো করতাম, তো কখন আমি খালি হাতে আসতাম না। দেখা যেত যে ফার্স্ট বা সেকেন্ড, থার্ডও হতাম না, ফার্স্ট বা সেকেন্ড প্রাইজের মধ্যেই কিছু একটা মানে হাতে নিয়ে আমি বাসায় ঢুকতাম। এভাবেই শুরু। এরপরে 2009-এ আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম, মার্কস অলরাউন্ডার। সেটা সারা বাংলাদেশ থেকে 2 লক্ষ প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিলেন। তো সেটা একটা চ্যানেলই ছিল। তো সেখানে আমি চ্যাম্পিয়ন হই। তো যদি প্রফেশনালি বলেন বা আমি প্রফেশনালি গাইতে পারবো যে ভাবনাটা, সেখান থেকে শুরু। তবে মার্কসে যেটা ছিল যে মার্কস অলরাউন্ডারে আমাদের কিন্তু গানের পাশাপাশি আরও অনেক কিছু করতে হয়েছে। মানে সেখানে একটা প্রতিযোগীকে মিনিমাম 5টা বিষয় জানতে হবে, যেহেতু অলরাউন্ডার একটা কম্পিটিশন ছিল। সেখানে আমার গানের পাশাপাশি আবৃত্তি ছিল, অভিনয় ছিল, ছবি আঁকা, নাচ সবগুলোই করেছি। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে গানের প্রতি আমার বেশি যে ঝোঁক বা ভালোবাসাটা, সেই টানটা গানের প্রতি খুব বেশি ছিল। আঁকা বা নাচ এগুলো কি শেষ, নাকি এগুলো চর্চাটা আছে এখনো? চর্চা আছে, দেখা গেছে যে হয়তো ক্যামেরার সামনে করছি না বা প্রফেশনালি করা হয় না। দেখা যায় আমি যখন বাসায় থাকি টুকটাক তো ছবি আঁকি বা ডান্স করা হয়। অভিনয়ের ইচ্ছা ছিল কখনো? অভিনয় তো ছোটোবেলায় থিয়েটার করতাম, যে ছোটদের মানে বাচ্চাদের যে থিয়েটার করা হতো, শিল্পকলাতে আমি থিয়েটারে আমি ইনভলভ ছিলাম। ছোটোবেলায় দেখা গেছে যে বাচ্চাদের অনেক নাটকও করেছি। আর মার্কস অলরাউন্ডার তো আমাকে অভিনয় করতেও হয়েছে, সেখানে একটা আমার সেগমেন্টই ছিল অভিনয়ের। এরপর অভিনয়টা কন্টিনিউ করা হয়নি, যদিও মার্কস অফার পেয়েছেন অলরাউন্ডার থেকে যখন চ্যাম্পিয়ন হয়ে বের হলাম, তখন তো দেখা গিয়েছে যে অনেক রকমের অফার আসে। সেখানে আপনার চলচ্চিত্রের অফার এসেছে, তারপরে নাটকের অফার এসেছে, কিন্তু তখন তো একটু ছোট ছিলাম। তো দেখা গেছে যে কম্পিটিশনের পরপর বাবা মা খুব পড়াশোনার প্রতি জোর দিলেন যে না, তুমি একটু এখন পড়াশোনার দিকে ফোকাস করো, আর একটু বড় হও তখন তুমি করবে। তো এই জন্য অভিনয় বা ওইদিকে খুব বেশি মানে সময় দেওয়াটা হয়নি, বা সেই ঝোঁকটাও ছিল না। আর যদি বলেন যে এখন আমি অভিনয় করছি কি না, দেখা যায় যে মাঝে মধ্যে আমি আমার গানে হয়তো ছোটোখাটো একটু মডেল হই, অ্যাজ এ মডেল হিসেবে আমাকে দর্শকরা দেখতে পান। অনেকে বলেন যে প্রমি শুধু গায়িকা না, সুন্দরী গায়িকা। তো সেই সুন্দরী গায়িকার নিশ্চয়ই নায়িকার অফারটা থাকা স্বাভাবিক। তেমন অফার কি এখনো পাচ্ছেন কিনা? হ্যাঁ, চলচ্চিত্রের বা মুভির অফার অনেক এসেছে এবং এখনও আসে। কিন্তু আমার মনে হয় যে যারা অভিনয় করছেন বা যারা নাচ করেন বা ছবি আঁকেন বা আমি যে গান করছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক কঠিন, সূক্ষ্মভাবে যদি আমি মানে দেখতে যাই। কারণ অভিনয়ের জায়গাটা মনে হয় যে যারা এই যে এত সুন্দর করে যে অভিনয় করেন, যারা সুন্দর করে ডায়লগটি ডেলিভারি দিচ্ছেন, এক্সপ্রেশনের ব্যাপার থাকে, আমার কাছে মনে হয় ব্যাপারটা খুব কঠিন। তা আমার মনে না, আমি আমার এই জায়গাতেই ঠিক আছি আপাতত। কেন, গান কি খুব সহজ নাকি? হাজার হাজার মানুষের সামনে গান গাইতে হয়। কোনো কিছুই সহজ না, আবার যদি আমি সেই ব্যাপারটাকে খুব এনজয় করি তখন কিন্তু খুব সহজ হয়ে যায়। তা আমার কাছে মনে হয় যে না, অভিনয়ের ব্যাপারটা আমার কাছে খুব কঠিন মনে হয় বা আরেকটু শিখবার আছে। তবে হ্যাঁ, যদি আমার মতো করে আমি যে গান গাইছি বা আমি প্রমি এরকম যদি কোনো ইজি কোনো ক্যারেক্টার পাই, হয়তো দর্শকরা আমাকে ইন ফিউচার দেখতে পারেন। বাহ, আমরা সেই আশায় রইলাম ইনশাআল্লাহ। আপনার বেশ কিছু ফটোশুটের বিষয় জানি আর কি, মানে কেন এই ফটোশুটের ইচ্ছাটা? এটা কি নিজের ইচ্ছায় নাকি মানুষের আগ্রহের কারণে বা কারো অফার সেই কারণে করা হচ্ছে?
এটা একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে না কখনো আমার অ্যাজ এ মডেল হিসেবে যে আমি ক্যামেরার সামনে আসবো এই প্ল্যানটা কখনোই ছিল না। হ্যাঁ, আমি আমার নিজের গানে হয়তো আমি মডেল হিসেবে আমি অ্যাক্টিং করছি বা এক্সপ্রেশন দিচ্ছি, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু স্টিল ফটোতে অ্যাজ এ মডেল হিসেবে আমাকে দেখা গেছে যে এখন যারা আমাকে পছন্দ করে নিচ্ছেন বা চুজ করছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। দেখা যায় যে যখন ওয়েডিং সিজন আসে তো আমাকে অনেকেই প্রচুর আমাকে বউ সাজতে হয়, অনেকে আমাকে বউ সাজায়। তো আমি খুব এনজয় করি ব্যাপারটা যে অনেক লুকে আমাকে বউ সাজতে হয়, বা দেখা যায় বিভিন্ন বাংলাদেশের নামি দামি ব্র্যান্ডেরও আমি অ্যাজ এ মডেল হিসেবে হয়তো সেটা হতে পারে শাড়ির ব্র্যান্ড বা কোনো ড্রেসের ব্র্যান্ড, আমাকে মডেল হিসেবে ওনারা কাস্ট করেছেন। তো আমি ব্যাপারটা খুব এনজয় করি। এটা কি শখে করেন নাকি? একেবারে শখে, মাঝে মধ্যে একেবারে শখে। যদি একদম পেশাগতভাবে একের পর এক অফার পেতে থাকেন তখন কি করবেন? নিশ্চয়ই সেই অফারও থাকে। হ্যাঁ, সেই অফারও থাকে, কিন্তু দেখা যায় যে আমার কাছে সবার আগে গান, বা আমি যেহেতু স্টেজটা আমার প্রাণ, তো এই জায়গায় আমার ফোকাসটা সবসময় বেশি থাকে। তো এর পাশাপাশি যখন আমি একটু সময় পাচ্ছি বা একটু ফ্রি টাইম পাচ্ছি, শখের বসে আমার করা হয়, আমার ভালো লাগে। আপনি মঞ্চে গান গান, আপনি প্লেব্যাক করেন, আপনি বিভিন্ন নিজের গানগুলো, মৌলিক গানগুলো রেকর্ডিং করেন। কোন জায়গায় বেশি আপনার মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোথায় বেশি? এক একটা জায়গার সেক্টর কিন্তু এক এক রকম। যখন সেটাই আমি জানতে চাচ্ছি, রেকর্ডিং একটার সঙ্গে যদি আরেকটা তুলনা করেন তাহলে কোথায় আপনার খুব কমফোর্টেবল মনে হয়? জি, যখন আমি মৌলিক গান মানে সবার সামনে নিয়ে আসি, তো নিজের মৌলিক গান কিন্তু এক একটা সন্তানের মতো, তো তখন কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার থেকেই যায়, এবং শিল্পীদের ক্ষুধা কিন্তু কখনো মেটে না। যখন আমার একটা গান রিলিজ হয় তখন কিন্তু আমার মনে হয় যে না, এই জায়গাটা একটু ঠিক হতে পারতো, আর একটু ভালো হতে পারতো, বা নেক্সট আরও ভালো করতে হবে, এই একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। এবং যখন গানটা রিলিজ হওয়ার পরে সবাই যখন একটা অ্যাপ্রিসিয়েশন আমি পাচ্ছি, বা খুব সবাই ভালোবাসছে বা সমালোচনা করছে, আমাকে অ্যাডভাইস দিচ্ছে, ওই ব্যাপারটাকে আমি খুব বেশি এনজয় করি। এটা একরকম ভালো লাগা। আর যখনও যে স্টেজে যাচ্ছি, দর্শকদের সাথে যে আমার একটা মানে কথোপকথন হচ্ছে, একদম লাইভ আমি গাইছি, ওনারা কি গান পছন্দ করছে, আমি তখন একদম মিশে যাই দর্শকদের সাথে। আমি খুব এনজয় করি ব্যাপারটাকে। দেশে তো অবশ্যই, যখন দেশের বাইরেও যাই তখন এত মানুষের, এত প্রবাসী বাঙালিদের এত ভালোবাসা পাচ্ছি, তখন মনে হয় যে না, আই এম ব্লেসড। ভয় লাগে না এত হাজার হাজার লোকের সামনে গান গাচ্ছেন, তারা একদম কাছে মঞ্চের সামনে চলে আসছে? না, একেবারে এটা ভয় লাগে না। এমনও অনেক সময় হয় যে মানে আমার যেটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে আমার শরীরটা খুব খারাপ, বা খুব জ্বর এসেছে, হ্যাঁ, বা খুব ঠান্ডা লেগেছে, মানে একদম পারফর্ম করার মতো অবস্থাতেই নেই, কিন্তু হয়তো আমার আগে থেকে মানে ওই জায়গাটা প্রোগ্রামটা ফিক্স ছিল, বা হয়তো ওই দিন আমার মনটা খুব খারাপ, হয়তো মা বকা দিয়েছে বা কোনো একটা কারণে খুবই আপসেট। যখন আমি স্টেজে উঠি বা যখন দর্শকদের এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আমি না তখন সব ভুলে যাই। যখন স্টেজে উঠি তখন আমার মাথায় কিছুই থাকে না, তখন জাস্ট আমার দর্শকরা এবং আমি এবং আমার সাথে যারা মিউজিশিয়ান ভাইরা থাকেন, এই সব কিছু নিয়ে তখন আমি থাকি, এবং ওই সময়টাকে আমি খুব মানে এনজয় করি। তো যখন দেখা যায় যে আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পারফর্ম করে আমি স্টেজ থেকে নামি, তখন হয়তো মাথায় আসে আমার টিকটকে সেটা খুব খারাপ ছিল, বা আমার জ্বর ছিল, বা আমি আপসেট ছিলাম। তো যখন স্টেজে থাকি তখন ওই ভয়টা থাকে না, বা মাথায় তখন কিছু থাকে না। বাংলাদেশে আপনি বাদে অন্যান্য কার গান ভালো লাগে? অন্য শিল্পী যারা রয়েছেন বা ছিলেন, মানে প্রিয় শিল্পীকে বা কাকে আপনি ফলো করেন? তাহলে তো ভাইয়া লিস্টটা অনেক বড়, এটা বলতে গেলে অনেক টাফ হয়ে যাবে। শুনি না, তারপর অনেক বড়, মানে কার নাম রেখে কারটা বলবো, অনেকেই আছেন, সিনিয়র থেকে শুরু করে অনেকেই আছেন পছন্দের, এবং আমি সবার গান শুনি, শিখবার ট্রাই করি। এমনি দেশের বাইরে দেখা যায় শ্রেয়া ঘোষালের গান আমার খুব বেশি শোনা হয়। আমি জানি না, মানে আমি একটু ফ্রি টাইম পেলে দেখা যায় যে ওনার গান আমার খুব বেশি শোনা হয়। আমি পার্সোনালি ওনার খুব বড় একজন ভক্ত। তাছাড়া আশাজি, লতাজি গান তো সবসময় শুনি, মানে ওনাদের গান শুনতে শুনতে তো বড় হয়েছি, গানের প্রতি সেই প্রেমটা জন্মেছে। গীতা দত্তের গান কেমন লাগে? কারণ আমি অনেক শিল্পী শুনেছি বা যাদের সঙ্গে আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে, ম্যাক্সিমাম শিল্পীরা বলেছেন তাদের প্রিয় শিল্পী গীতা দত্ত।
আপনার কেমন লাগে গীতা দত্ত? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার যেটা হয় যে অনেকে থাকে না যে স্পেসিফিক কিছু শিল্পীদের গান শুনেন, আমার দেখা যায় আমি যখনই সময় পাই আমি সব ধরনের গান শুনি। ওই যেটি বললাম যে প্রত্যেকটা গান শুনি এবং শেখবার চেষ্টা করি, আর খালি চিন্তা করি যে কত ভালো ওনারা গান, এবং প্রত্যেকটা গানে কিন্তু কালজয়ী গান, যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে এবং চাহিদার কোনো চাহিদা শেষ হচ্ছে না, এবং আমাদের পরের জেনারেশন গুলো কিন্তু সেই গানগুলোই শুনবে, এবং গানগুলো কিন্তু বেঁচেও আছে। হ্যাঁ, ঘুরে ফিরে সেই গানগুলো আসছে কিন্তু। এবং আমরা যারা এই প্রজন্মে আমরা গান গাইছি, আমাদের উচিত আসলে ওনাদেরকে ফলো করা, এবং আমরা আসলে চাই যে হয়তো আমরা যখন একটা সময় থাকবো না, কিন্তু আমাদের গানগুলোর রেস ধরে মানুষ আমাদেরকে মনে করুক। বাংলাদেশের সিনিয়র শিল্পী যারা রয়েছেন বা ছিলেন, তাদের কার কার গান শোনেন এখনো? সবার গান শোনা হয়, রুনা ম্যামের গান শোনা হয়, সামিনা ম্যামের গান শোনা হয়, আব্দুল হাদি স্যারের গান শোনা হচ্ছে, সবার গান আমি শুনি এবং আমার যেই শিল্পীদের কথা বললেন তাদের সঙ্গে নিশ্চয়ই মাঝে মধ্যে দেখা হয়, তারা কি বলেন আপনার সম্পর্কে, আপনার গানের কথা, আপনার কথা? রুনা ম্যামের বাসায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, বা একদিন আমি যখন আমার তো মানে যেখানে ছোটবেলা থেকে ওনাদের গান শুনতে শুনতে বড় হয়েছি, তো প্রথম যখন আমি ওনার সাথে দেখা করি বা আমার দেখা করার সৌভাগ্য হয়, তো প্রথম দিন আমি খুব মানে ভয়ে ছিলাম যে মানে যদি ম্যাম বকা দেন বা মানে আমার কেমন লাগবে। তা আমি তো সামনে যে একদম থরথর করে কাঁপছিলাম, তো কিন্তু মানে এত যে ম্যাম এতটা অমায়িক আমি কখনো সেটা বুঝতে পারিনি। এবং যখন দেখলেন যে আমি ভয় পাচ্ছি, বলে তুমি এত ভয় পেও না, তুমি তো অনেক সুন্দরী মাশাল্লাহ, বা তোমার গান আমি শুনেছি, বা উনি যখন আদর করে বসালেন, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, তো আমার কাছে ওই মোমেন্টটা খুব বেশি প্রিশিয়াস ছিল। কোনো শিল্পীকে কি আপনি নিজের আদর্শ মনে করেন? দেখেন ভাই, যেই সিনিয়র শিল্পীদের আমরা গান শুনতে শুনতে বড় হয়েছি, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি সবার গানগুলো শুনি বা সবসময় শোনা হয়, শিখবার ট্রাই করি। এরপরে আমি আমার মতো করে যতটুকু ধারণ করতে পারি আমি আমার মতো করে গাইবার চেষ্টা করি। কখনো মনে হয় শিল্পী নাও হয়ে নায়িকা, বা যেটি বলছিলেন আপনার ছোটবেলা থেকে খুব ভালো আঁকেন, সেই আর্টিস্ট হলে ভালো হতো, এরকম কখনো মনে হয়? আমার যেটা মনে হয় যে যদি আমি গান না গাইতাম, সেক্ষেত্রে হয়তো কোনো কর্পোরেট লেডি হলে ভালো করতে পারতাম, বা আমার বাবা মা যেহেতু দুজনই গভর্নমেন্ট জবে আছেন, হয়তো আমি জব সেক্টর থাকলে হয়তো ভালো করতে পারতাম। সেই দিন কি শেষ? না, সেই দিন শেষ না, এটা আমার মনে হয়। দেখা গেছে যে ছোটোবেলা থেকে তো এই গানের প্রতি ফোকাসটা বেশি দেওয়া হয়েছে, হয়তো ওই সেক্টরে খুব বেশি এটা ফোকাস দেওয়া হয়নি। তো বাবা মার একটা সময় খুব ইচ্ছে ছিল যে না আমি জব সেক্টরে যাই বা ওখানে আমি আমার ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করি। তো মাঝে মধ্যে মনে হয় যে না, আমি যদি গান প্রফেশনালি না গাইতাম হয়তো আমি ওই সেক্টরেই যেতাম। প্রমীর লেখাপড়া নিয়ে যদি একটু জানতে চাই। স্কুল ছিল অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমি ক্লাস। পুরোটাই কি ঢাকাতে? আমার বেড়ে ওঠা পুরোটাই ঢাকাতে। কিন্তু বাবা মা সরকারি চাকরি করে বলছিলেন, নিশ্চয়ই ওনারা সরকারি চাকরি যারা করেন তাদের সারা জেলায়, বিভিন্ন জেলায় উপজেলায় ঘুরতে হয়। হ্যাঁ হ্যাঁ। তো বাবার ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে বাবার ক্ষেত্রে বাবা সারা বাংলাদেশে মানে এই যে ট্রান্সফার হওয়ার ব্যাপারটা, তো আমরাও সারা বাংলাদেশে এরকম ঘুরে বেড়াতাম ছোটোবেলায়। কিন্তু একটা পর্যায়ে যখন আমরা দু বোন, তো যখন একটা পর্যায়ে আমরা বড় হতে থাকলাম বা গান নাচ আবৃত্তি অভিনয় একাডেমিকভাবে অনেক জায়গায় ভর্তি হয়েছে, শিখছি, তখন বাবা মা ফিক্স করলেন যে না ঢাকাতেই থাকবো, ঢাকাতেই মানে পড়ালেখা সব কিছু আমরা করব, কন্টিনিউ করব। তো মাঝে মধ্যে হয়তো বাবার যেখানে পোস্টিং থাকতো সেখানে আমরা চলে যেতাম বেড়াতে। কোথায় কোথায় গিয়েছেন? আমার মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে, মানে বাবার পারপাসে তো অবশ্যই ঘোরা হয়েছে, এবং যেহেতু আলহামদুলিল্লাহ স্টেজে গাইছে বা স্টেজ পারফর্মার হিসেবেও সারা বাংলাদেশের সব জায়গায় ঘোরাফেরা হয়েছে। পছন্দের কোনো শহর আছে যে এই শহরগুলো খুব ভালো লেগেছে? আমার ঢাকার বাইরে পার্সোনালি খুব পছন্দের জায়গা হচ্ছে চিটাগং। আমার জানি না আমার কেন জানি খুব বেশি ভালো লাগে, আর আমার কাছে মনে হয় যে চিটাগং একটা শান্তির একটা জায়গা, ওখানে ঘুরবার মতো অনেক জায়গা আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। আর দেখা যায় যখন আমার চিটাগং থেকে কোনো একটা প্রোগ্রাম আসছে আমি খুব বেশি খুশি হয়ে যাই। আমার হোম টাউন যেমন ময়মনসিংহে, তো
ওই এরিয়াতে যখন আমি প্রোগ্রাম করতে যাই যেহেতু আমার নিজের জায়গা নিজের গ্রামের বাড়ি, আমি খুব এনজয় করি যখন আমার ময়মনসিংহের আশেপাশে কোনো জায়গায় প্রোগ্রাম থাকে। দেখা যায় যে আমার গ্রামের যারা আছেন আত্মীয় স্বজন বা পরিচিত সবাই ওই জায়গাটা চলে আসে। এটা আমি খুব পছন্দের জায়গা। আমার নানুর বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, সেখানে আমার প্রোগ্রাম করা হচ্ছে। টাঙ্গাইলটা আমার খুব পছন্দের একটা জায়গা, ওখানে প্রোগ্রাম করা হয়েছে। আমার বগুড়া খুব পছন্দের একটা জায়গা। রংপুরে কিন্তু দেখা যায় আমাদের তো উইন্টার সিজনে খুব বেশি শো থাকে, তো দেখা গেছে যে রংপুর, দিনাজপুরে, উত্তরবঙ্গের দিকে অনেক আমার প্রোগ্রাম করা হয়েছে। তো ওই সময় দেখা যায় অনেক শীত থাকে, একদম কনকনে শীত থাকে। তো সেই শীতে একদম স্টেজে পারফর্ম করা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার থাকে। ওই জায়গাগুলো আমার ভালো লাগে, রাজশাহী ভালো লাগে, সব জায়গায় যাওয়া হয়েছে। আচ্ছা, আমরা তো দেখি অনেক সময় অনেক শিল্পী সে অসহায় বা দুস্থ, এদের নিয়ে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? যেহেতু আপনারা খুব প্রমিজিং, এখন দর্শকদের কাছে আপনাদের চাহিদা বেশি, কিন্তু একটা সময় কিন্তু অনেক শিল্পী যারা দর্শকদের কাছাকাছি ছিলেন কিন্তু হয়তোবা সময়ের প্রয়োজনে তারা একটু পিছিয়ে পড়েছেন, তাদের জন্য এখন যারা আপনারা আছেন কি করছেন? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা আসলে যেমন আমি যদি বলি, আমার পার্সোনালি খুব ইচ্ছে হয় যে এখনও কিন্তু অনেক আনাচে কানাচে অনেকে ছড়িয়ে আছেন, অনেক শিল্পীরা যারা হয়তো সঠিক প্ল্যাটফর্মের জন্য কিন্তু তারা তাদের প্রতিভাকে বিকশিত করতে পারছে না। তারপরেও যেহেতু এখন আমাদের সবার কাছে মানে মুঠোফোন আছে, সেখানে কিন্তু একটা গান রেকর্ড করে সবাই কিন্তু যে যার মতো করে সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারছে। এইটা একটা মাধ্যম। যদিও আমার পার্সোনালি মনে হয় যে না, আমি অনেকের জন্য অনেক কিছু করি, হয়তো অনেক মানে কি বলে, অনেক বাধা বিপত্তির জন্য হয়তো সব কিছু করতে পারছি না। তবে আমরা কিছু শিল্পীরা মিলে আমাদের একটা অর্গানাইজেশন আমরা ফর্ম করেছি, সেটা হচ্ছে মিউজিক আলফা, যেটা হয়তো নাম শুনছি। এবং হ্যাঁ, তো ইতিমধ্যে হয়তো এটার নামটা অনেকেই জেনে গেছেন, বা আমরা মাশাআল্লাহ খুব এটা আমরা গ্রহণযোগ্যতা পাচ্ছি, সবার খুব ভালোবাসা পাচ্ছি। মিউজিক আলফাটা আসলে যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন সেটার থেকে আমাদের কনসেপ্টটা কিন্তু ছিল একটু ডিফারেন্ট। একদিন আমরা আমরা কিছু শিল্পীরা আর কি, আমাদের যারা কলিগরা আছেন, আমরা জাস্ট একটা আড্ডায় বসেছিলাম, যেটা হচ্ছে যে আমাদের মাঝখানে একটা ব্যাপার ছিল যে আমাদের শিল্পীদের মধ্যে একটু সিন্ডিকেট টাইপের একটা ব্যাপার ছিল, যে কেউ কারো আমরা গান হয়তো পছন্দ করছি না, বা প্রচার করার দিক থেকে একটু আমরা পিছিয়ে আছি, বা আমরা যারা বাংলা গান নিয়ে সবসময় কাজ করছি, দেখা যায় যে আমাদের বাংলা গানের প্রচারটা খুব বেশি কম হচ্ছে, পার্শ্ববর্তী দেশের গানগুলো খুব বেশি ফোকাস পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের জাস্ট কথা আমরা গল্প করছিলাম যে তাহলে কেন আমরা একজন আরেকজনের গানটাকে আমরা প্রমোট করছি না, আমাদের সেখানে কোথায় সে বিপত্তি, কোথায় সে বাধা। সেখান থেকে আসলে মিউজিক আলফার প্রথম প্ল্যানটা শুরু। তো আমাদের মিউজিক আলফার মেইন কনসেপ্ট হচ্ছে আমরা প্রত্যেকের জন্য কাজ করব। সেখানে যে শুধু আমরা গায়ক গায়িকা আছি তা না, সেখানে কিন্তু লিরিসিস্ট আছেন, কম্পোজার আছেন, সেখানে ভিডিও ডিরেক্টররা আছেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা গান বের করছি, মৌলিক গান যখন বের করছি, সেখানে কিন্তু আমাদের অনেক ইনভেস্টমেন্টের কিন্তু ব্যাপার থাকে। হ্যাঁ, যে আমি যখন একটা গান বানাচ্ছি, আমার সেই লিরিসিস্টকে একটা পেমেন্ট করতে হচ্ছে, কম্পোজারকে বা সেই ভিডিও ডিরেক্টরকে একটা পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু মিউজিক আলফাতে হচ্ছে আমরা যে প্রত্যেকের জন্য গান করছি, সেখানে কিন্তু আমরা কেউ কাউকে পেমেন্ট করছি না, আমরা প্রত্যেকের জন্য গান বানাচ্ছি। এবং সামাজিক মাধ্যমে যখন সেটা প্রকাশ পাচ্ছে, সেখান থেকে যেটা রেভিনিউ আসছে, সেটা হয়তো আমরা প্রত্যেকের মধ্যে আমরা ডিভাইড করে নিচ্ছি। তো এখান থেকে মিউজিক আলফার যাত্রাটা শুরু। এখানে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক শিল্পীরা, অনেক গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, আমরা সবাই একসাথে মিলে কাজ করছি। এবং এখান থেকে আমাদের এখন যেটা প্ল্যান, যেটা আপনি আমাকে একটু আগে প্রশ্ন করেছেন, যে এরকম অনেক শিল্পীরা আছেন যারা হয়তো ওই যে প্ল্যাটফর্মের জন্য, বা তারা সঠিক কোন জায়গাটায় গেলে তাদের প্রতিভাকে বিকশিত করতে পারবে বা একটা সুন্দর গান বানাতে পারবে। অনেকে দেখা যায় যে তাদের ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য তারা একটা গান রেকর্ড করতে পারছে না বা গান কম্পোজিশন করতে পারছে না। তো সেই দিক থেকে আমরা চেষ্টা করছি যে মিউজিক আলফাতে আমরা যারা মেম্বাররা আছি সেখানে তাদের পাশে দাঁড়ানোর। আপনাদের সঙ্গে কে আছেন? মিউজিক আলফাতে যারা আছেন তারা বাংলাদেশের এখনকার সময় খুব প্রমিনেন্ট অনেক আর্টিস্টরাই কাজ করছেন। সেখানে আমাদের শান শাইখ ভাই আছেন, কম্পোজার এবং সঙ্গীত শিল্পী। আমাদের সাবির জামান ভাই আছেন।
খুবই ভালো উদ্যোগ। এর মাধ্যমে নিশ্চয়ই মানে আমাদের এই সঙ্গীতাঙ্গন সামনের দিকে এগোবে। আপনারা যারা এই উদ্যোগটা নিয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস আমার মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে করে যে আপনি মঞ্চে যখন গান গাচ্ছেন একদম দর্শকদের সারাটা সরাসরি পেয়ে যাচ্ছেন, কিন্তু যখন প্লেব্যাক করছেন আপনার গানটা স্ক্রিনে আর একজনের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, সে জনপ্রিয় হয়ে যাচ্ছে, কেমন লাগে? কেমন ভালো যখন দেখা যায় যে আমার গানটি হয়তো আমি তো অনেক নাটকেও গান গেয়েছি, তো সেখানে দেখা যায় অভিনেত্রী বা নায়িকা যখন আমার ভয়েসে লিপসিং করছে, হয়তো সে খুব সুন্দরী একটা অভিনেত্রী বা নায়িকা, খুব প্রমিনেন্ট, তখন আসলে ভালো লাগার ব্যাপারটা অন্যরকম থাকে। যে কারণ তখন উনি তো তার এক্সপ্রেশন দিয়ে, তার পারফরমেন্স দিয়ে তো সে গানটাকে আরও ফুটিয়ে তুলছে, তো আমি খুব বেশি এনজয় করি, খুব ভালো লাগে। যেহেতু প্লেব্যাক করেন, নিশ্চয়ই নাটক চলচ্চিত্রের সঙ্গে যোগাযোগ আছে আপনার, দেখেন। আপনার কার কার অভিনয় ভালো লাগে বাংলাদেশে? আমার মোটামুটি সবার অভিনয় ভালো লাগে। আমি কার কথা রেখে কার কথা বলবো এটা আমার জন্য বলা টাফ। খুব ডিপ্লোম্যাটিক। শিল্পীদের ক্ষেত্রেও সেই উত্তর দিলেন না, মানে সিঙ্গার কণ্ঠশিল্পী যারা, অভিনয় শিল্পীদের। আমি জানি না এটা কেন, এটা সব সময় হয়। মানে দেখা যায় যে যেই মুভিটা বা যে নাটকটা যে সেটা হতে পারে দেশের বাইরে বা স্পেশালি আমাদের দেশের মধ্যে, দেখা যেটা ভালো লাগে না সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারই ভালো লাগে, বা যেটা দেখা যায় ভালো লাগে না হয়তো আমি এনজয় করছি না বা দেখছি না এরকম। সো ওইভাবে বলটা খুব বেশি টাফ হয়ে যায়। আর এখানেই তো দেখা যাচ্ছে যে এখনকার সময় যারা কাজ করছেন প্রত্যেকে হয়তো আমারই বন্ধু বা বান্ধবীরা আছেন, তো কার কথা রেখে কার কথা বলবো, সবাই রাগ করবেন। আচ্ছা, আপনার সঙ্গে তো অনেক কথাই হচ্ছে, আপনি দর্শকদের কাছে অনেক প্রিয়, সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আচ্ছা, তার আগে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, খুব ভালো লাগলো। চ্যানেল 24কে অনেক অনেক ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শকদের জন্য আজকে আমি প্রমি, আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে দোয়া দেন, আমার গানগুলো পছন্দ করেন দেখে আমি গাইতে পারছি। আপনারাই হচ্ছেন আমাদের প্রাণ, তো সবসময় আমার জন্য দোয়া করবেন। এত কষ্ট করে আমাদের প্রোগ্রামটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, আর বেশি করে বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ধন্যবাদ যে আপনারা যে মিউজিক আলফা যে উদ্যোগটা নিয়েছেন, এর মাধ্যমে যেন প্রতিভাবান কোনো কণ্ঠশিল্পী হারিয়ে না যান, কারণ এই শিল্পীরা হলো একটি দেশের সম্পদ। সেই সম্পদ যত বেশি হবে ততই তো দেশের মঙ্গল, জনগণের মঙ্গল। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, কথা বলছিলাম এই সময়ের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না প্রমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক।